ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আমরা যে লক্ষ্মীকান্ত সিরিজটা চালু করেছি, তো 7th এডিশন লক্ষ্মীকান্ত স্যারের ইন্ডিয়ান পলিটি, তার সেই বইটার চ্যাপ্টার ওয়াইজ যে সেশনটা চালু করেছি আমি, তার 4th নম্বর চ্যাপ্টার দ্য সাইলেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা হচ্ছিল। আগের ক্লাসে হচ্ছে এটা তোমার এই যে ফিচার্সগুলো বলা হয়েছে, লেন্থিয়েস্ট রিটেন কনস্টিটিউশন বলা হয়েছে, তারপর ব্লেন্ড অফ রিজিডিটি ফ্লেক্সিবিলিটি কনসেপ্ট বলা হয়েছে, ঠিক আছে। তারপরে ভেরিয়াস সোর্স কোথা থেকে কি নেওয়া হয়েছে কনস্টিটিউশনের, ফেডারেল সিস্টেম অফ ইউনিটারি বায়াস এটাও বলা হয়েছে, তারপর পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট তার কী কী ফিচার আছে সেগুলো বলা হয়েছে, ঠিক আছে। এখন হচ্ছে কি হবে, আজকে যেখান থেকে হবে ইন্ডিয়ান যে কনস্টিটিউশন তার যে ফিচার্সগুলো আছে, ঠিক আছে। সাইলেন্ট ফিচার মানে কি, যে ফিচার্সগুলো ইন্ডিয়ান কনস্টিটিউশনকে ইউনিকনেস প্রদান করে। আমরা জানি কি, আগে আমরা পড়েছি যে ইন্ডিয়ান কনস্টিটিউশন বহু দেশের কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে, মানে বড় করা হয়েছে মিন্স বিভিন্ন কনসেপ্ট বড় করা হয়েছে। যেমন জুডিশিয়ারির সিস্টেম সেটা বড় করা হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল সিস্টেম সেটা বড় করা হয়েছে ইউএসএ থেকে। ফান্ডামেন্টাল রাইটসের ধারণা সেটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে। তারপর এই যে অ্যামেন্ডমেন্টের ধারণা সেটা হচ্ছে সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। আমাদের যে মেন হচ্ছে গভর্নমেন্টের যে পার্লামেন্টারি সিস্টেম সেটা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। এরকম বিভিন্ন যে হচ্ছে পয়েন্ট বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে। যেহেতু আমাদের ভারত স্বাধীন হওয়ার অনেক আগে অনেক অনেক কনস্টিটিউশন অনেক দেশে রেডি হয়ে গেছিলো, তো সবার আইডিয়া থেকে একটা একটা সুন্দর আইডিয়া নিয়ে, ঠিক আছে, আমাদের কনস্টিটিউশন তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে বিভিন্ন দেশের বিভিন্ন কনস্টিটিউশন থেকে আইডিয়া বড় করা হলেও দেখা গেছে যে ভারতীয় কনস্টিটিউশন তাদের থেকে কিন্তু ইউনিক। যেমন পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট হচ্ছে আমরা ব্রিটেন থেকে নিয়েছি, কিন্তু ব্রিটেনের পার্লামেন্টারি সিস্টেম আমাদের পার্লামেন্টারি সিস্টেম আলাদা। ব্রিটেনের পার্লামেন্টারি সিস্টেম সোভেরিয়ান বা সার্বভৌম, আমাদের পার্লামেন্ট কিন্তু সার্বভৌম নয়, আমাদের পার্লামেন্টের ওপরেও কনস্টিটিউশন। যদিও বা আমরা বলতে পারি যে পার্লামেন্টই কনস্টিটিউশনটাকে হচ্ছে অ্যামেন্ড করতে পারে, কোনো কিছু অ্যাড করতে পারে, কোনো কিছু ডিলিট করতে পারে পার্লামেন্ট মানে কনস্টিটিউশন থেকে, তবুও কি হয়, এই যে সমস্ত কিছু ক্ষমতা পার্লামেন্টে সেটা কিন্তু ডিরাইভড হয় আমাদের ডিরেক্টলি কনস্টিটিউশন থেকে, ঠিক আছে। তো এরকমই কিছু সাইলেন্ট ফিচার ইউনিকনেস ফিচার প্রদান করে, সেই ইউনিকনেস ফিচারগুলো নিয়েই আমরা কথা বলবো, ঠিক আছে। তার এর আগের যে ক্লাসটা সেটাতে আমরা অলরেডি 5টা পয়েন্ট ডিসকাস করেছি। আজকে 6 নম্বর পয়েন্টটা ডিসকাস হবে। 6 নম্বর পয়েন্টটা কি, দ্য সিনথেসিস অফ পার্লামেন্টারি সোভেরেনিটি অ্যান্ড জুডিশিয়াল সুপ্রিমেসি, ঠিক আছে। এই যে সোভেরেনিটি অফ পার্লামেন্টারি সোভেরেনিটি, দেখো পলিটির ক্ষেত্রেও না, আগের দিন আমি ইকোনমিক্সের ক্ষেত্রেও বলেছিলাম, প্রত্যেকটা ওয়ার্ডকে হচ্ছে যদি বুঝে বুঝে পড়া যায় কিন্তু বোঝা যায় যে মানে কি বলতে চেয়েছে, ঠিক আছে। পার্লামেন্টারি সোভেরেনিটি মানে পার্লামেন্টারি মানে কি, পার্লামেন্ট আমাদের সাংসদ, সেটা হচ্ছে সোভেরেনিটি মানে তার একটা সার্বভৌমত্ব ক্ষমতা থাকবে। আর কি, জুডিশিয়াল সুপ্রিমেসি, আমাদের যে জুডিশিয়াল সিস্টেম তার হচ্ছে সুপ্রিম পাওয়ার থাকবে, ঠিক আছে। এই দুটা কীভাবে আমরা সিনথেসিস করেছি দেখি। দ্য ডক্ট্রিন অফ সোভেরেনিটি অফ পার্লামেন্ট ইজ অ্যাসোসিয়েট উইথ দ্য ব্রিটিশ পার্লামেন্ট। একটু আগেই আমি বলেছিলাম যে ব্রিটিশ পার্লামেন্ট হচ্ছে সোভেরিয়ন বা সার্বভৌম, যে ক্ষেত্রে হোয়াইল দ্য প্রিন্সিপাল অফ জুডিশিয়াল সুপ্রিমেসি উইথ দ্যাট অফ দ্য আমেরিকান সুপ্রিম কোর্ট, ঠিক আছে। আর এই জুডিশিয়াল সুপ্রিমেসির ব্যাপারটা এটা আমেরিকান সুপ্রিম কোর্টের থেকে নেওয়া, ঠিক আছে। এগুলো মানে জেনারেলি এই ব্রিটিশ পার্লামেন্ট কি সোভেরিয়ন, আর আমেরিকান হচ্ছে সুপ্রিম কোর্ট, সেটাও হচ্ছে সুপ্রিম। আর আমরা সেই কনসেপ্টগুলো এই দুটো দেশ থেকে নিয়েছি, ঠিক আছে। জাস্ট অ্যাজ ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেম ডিফার ফ্রম ব্রিটিশ সিস্টেম, ঠিক আছে। একটু আগেই বলেছিলাম যে ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেম পার্লামেন্টারি মানে ভারত হচ্ছে ব্রিটিশ থেকে পার্লামেন্টারি গভর্নমেন্ট সিস্টেম নিয়েছে, কিন্তু তার সুপ্রিমেসিটা নেয়নি, মানে সরি,
সোভেরেনিটিটা নেয়নি, ঠিক আছে। সেক্ষেত্রে বলেছে কি ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেম ডিফার ফ্রম ব্রিটিশ, কীরকম, দ্য স্কোপ অফ দ্য জুডিশিয়াল রিভিউ, আচ্ছা কীরকম না, এটা আলাদা বলেছে, দ্য স্কোপ অফ জুডিশিয়াল রিভিউ পাওয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট ইন দ্য ইন্ডিয়া ইজ ন্যারোয়ার দেন দ্যাট এক্সিস্ট ইন দ্য ইউএস। আবার দেখা গেছে যেমন আমাদের পার্লামেন্টারি গভর্নমেন্ট হলেও ব্রিটেনের মতো সোভেরিয়ান নয়, সেরকম আমাদের দেশের জুডিশিয়ারি সুপ্রিমেসি থাকলেও আমেরিকার জুডিশিয়াল যতটা সুপ্রিম, যতটা হচ্ছে বেশি পাওয়ার কন্টেন্ট করে, আমাদের দেশ ততটা করে না, ঠিক আছে। দিস ইজ বিকজ আমেরিকান কনস্টিটিউশন প্রোভাইডেড ডিউ প্রসেস অফ ল, ঠিক আছে। আমেরিকান কনস্টিটিউশন কি প্রোভাইড করে, সেটা ডিউ প্রসেস অফ ল, এগেনস্ট দ্যাট দ্য প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, ঠিক আছে। আমাদের দেশে কি হয়, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, আর আমেরিকাতে কি হয়, ডিউ প্রসেস অফ ল, ঠিক আছে। দ্য কন্টেন্ট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই যে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, এটা আমাদের কত নম্বর আর্টিকেলে আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের 21 নম্বর আর্টিকেলে আছে, ঠিক আছে। Therefore, the framer of Indian Constitution have preferred a proper synthesis between British principle of parliamentary sovereignty and American principle of judicial supremacy, ঠিক আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন এগুলোকে প্রেফার করেছে। দ্য সুপ্রিম কোর্ট অন দ্য আদার হ্যান্ড ক্যান ডিক্লেয়ার পার্লামেন্টারি ল অ্যাজ আনকনস্টিটিউশনাল থ্রু ইটস পাওয়ার অফ, এটা সম্ভবত জুডিশিয়াল রিভিউ হবে, হ্যাঁ, পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ। আচ্ছা, এই যে আমাদের বারবার তখন থেকেই বলছি যে আমাদের জুডিশিয়ারি সুপ্রিম কী করে হচ্ছে, জুডিশিয়াল সুপ্রিম সেভাবেই হচ্ছে যে আমরা জানি সুপ্রিম কোর্টের কাছে একটা বিশেষ পাওয়ার আছে, সেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ কথাটার অর্থ কী? আচ্ছা, এই ক্ষেত্রে না দুটো জিনিস কনফিউশন হয় অনেক সময়, অনেকের হয় শুনেছি আমি, সেটা হচ্ছে রিভাইজারি জুরিডিকশন আর জুডিশিয়াল রিভিউ, ঠিক আছে। এই রিভাইজারি জুরিডিকশনটা কোনটা, যেটা ওই যে আর্টিকেল 137 সম্ভবত আছে রিভাইজারি জুরিডিকশন। এটা কি, সুপ্রিম কোর্ট তো বিভিন্ন সময় বিভিন্ন মানে কোর্টে রায় দেয়, এবার আমরা দেখেছি সুপ্রিম কোর্টকে কী বলা হয়, ইন্টারপ্রেটার অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। সুপ্রিম কোর্ট আমাদের কনস্টিটিউশনের বিভিন্ন জিনিসকে ডিফাইন করে, অনেক ক্ষেত্রে দেখা যায় কনস্টিটিউশনে অনেক কিছু ক্লিয়ারলি ডিফাইন্ড থাকে না, তো সেক্ষেত্রে পিটিশনাররা বিভিন্নভাবে তাকে ইন্টারপ্রেট করার চেষ্টা করে, কিন্তু সুপ্রিম কোর্ট কী করে, সেটার ফাইনাল ইন্টারপ্রিটেশন দেয় যে এই কোনটা ঠিক আর কোনটা ভুল, ঠিক আছে। সেরকম বিভিন্নভাবে বিভিন্ন কেসের মাধ্যমে সুপ্রিম কোর্ট বিভিন্নভাবে রায় দিয়ে থাকে। এবার সুপ্রিম কোর্টের এই রায় যে সব সময় সব ক্ষেত্রে ঠিক হবে এরকমও না, এই জন্য সুপ্রিম কোর্টের এই রায়কে আবার যাতে পুনরায় রিস্টোর করা যায় বা পুনরায় তাতে সংশোধন করা যায়, সেজন্যই আসে রিভাইজারি জুরিডিকশন। আমরা রিভাইজ করতে গেলে কি করি, যেই পড়াটা একবার পড়েছিলাম সেটাকে আবার রিভাইজ করি, এটাই তো রিভাইজের ব্যাপার হয়, বা যে পাতাটা উল্টে গেছি সেটাকে আবার পুনরায় ফিরে এসে দেখাকেই বলা হয় রিভাইজ করা। তো সেরকমই সুপ্রিম কোর্টও কী করে, সেই তার পুরনো রায়কে রিভাইজ করে, সেটা তার মধ্যে ঠিক কী আছে ভুল কী আছে সেগুলো দেখে। আর জুডিশিয়াল রিভিউটা কি, এই যে একটু আগেই বললাম সুপ্রিম কোর্টের কাজ হচ্ছে কি কনস্টিটিউশনকে ইন্টারপ্রেট করা, সেটাই হচ্ছে জুডিশিয়াল রিভিউ। এবার জুডিশিয়াল রিভিউ দ্বারা কি হয়, অনেক সময় পার্লামেন্ট তো বিভিন্ন সময় বিভিন্ন সরকার গঠন করে, তো এখন ধরো যে সরকার কেন্দ্রে আছে, ঠিক আছে, পার্লামেন্টে আছে, দেখা গেল 5 বছর পরে সে সরকার থাকলো না, কিংবা 10 বছর যদি আমরা এগিয়ে যাই সেই সরকার ছিল না, তো বিভিন্ন সময় বিভিন্ন সরকার আসে, তারা কি করে তাদের নিজেদের সুযোগ সুবিধার জন্য তারা বিভিন্ন ল পাস করে। এবার সেই লটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ানদের ক্ষেত্রে সঠিক কিনা বা তার কনস্টিটিউশনাল বেসিস কোনো আছে কিনা, সেটা সঠিক কিনা, সেটা অনেক সময় হয় অপোজিশনকে চাপে রাখার জন্য বা নিজেদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য, যেহেতু সরকার হচ্ছে বিভিন্ন ল পাস করে, তো সেই লটা পরে গিয়ে হার্মফুল হতে পারে, তো সেই লটা কনস্টিটিউশনালিটি চেক করার জন্য যে সুপ্রিম কোর্টের কাছে যে পাওয়ারটা আছে সেটাই জুডিশিয়াল রিভিউ, ঠিক আছে। আর এই জুডিশিয়াল রিভিউর দ্বারা কি হয়, সুপ্রিম কোর্ট কি বলে যে এই লটা কনস্টিটিউশনাল
কি লটা আনকনস্টিটিউশনাল, আর সেটাই হচ্ছে জুডিশিয়াল রিভিউ। আর এর দ্বারা কি হচ্ছে, তাহলে পার্লামেন্ট কোনো যদি ল পাস করে তাকে ফাইনাল হচ্ছে সার্টিফাইড করার দায়িত্ব কার থাকে, সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট যদি বলে আনকনস্টিটিউশনাল, তো সেই এটা হচ্ছে মানে নাল এন্ড ভয়েড হয়ে যেতে পারে সেই একটা বা সেই লটা। তো সেক্ষেত্রে হচ্ছে সুপ্রিম কোর্টের যে ফাইনাল হচ্ছে ডিসিশন মেকিং পাওয়ারটা, সেটাই হচ্ছে সুপ্রিম হয়ে যাচ্ছে না, সেজন্যই বলছে জুডিশিয়াল সুপ্রিমেসি। দ্য পার্লামেন্ট অন দ্য আদার হ্যান্ড ক্যান অ্যামেন্ড মেজর পোর্শন অফ দ্য কনস্টিটিউশনাল থ্রু ইটস পাওয়ার। আবার পার্লামেন্টও কী করতে পারে, তার কনস্টিটিউশনাল অ্যামেন্ডিং পাওয়ার দ্বারা কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারে। সেটা কোন এক মানে কত নম্বর আর্টিকেল থেকে ডিরাইভড হয়, আর্টিকেল 368। ঠিক আছে, এরপরে নেক্সট 7 নম্বর পয়েন্টে কী আছে, জুডিশিয়াল ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। আচ্ছা, আমাদের যদি বলা হয় আমাদের জুডিশিয়ারিটা কীরকম, ইন্টিগ্রেটেড, আর কীরকম ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এবার এই দুটো ওয়ার্ডের মানে বুঝবো। ইন্টিগ্রেটেড মানে কি, পরপর যোগ আছে, বলে না পুরো একটা কোনো একটা গাড়ি যদি কিনতে যাও বা কোনো ফোন একটা যদি কিনতে যাও, তো বলবে দেখবে এগুলো ইন্টিগ্রেটেড সিস্টেম, মানে একটার সাথে আর একটা রিলেটেড, মানে কোরিলেটেড। ঠিক আছে, একটা গাড়ি ঠিক আছে ইন্টিগ্রেটেড হয়ে আছে মানে কি, তার প্রত্যেকটা পার্টসের মানে প্রত্যেকটা ফাংশানের সাথে একটা আর একটার সাথে রিলেটেড হয়ে আছে, তো সেটা ইন্টিগ্রেটেড ব্যাপার। মানে পুরোটা সবার কাজ আলাদা আলাদা হয়ে পুরো সিস্টেমটা রেডি হয়েছে, আর কোনো একটা কাজ কোনোভাবে পরিবর্তন হলে অন্য একটার উপরে এফেক্ট গিয়ে পড়ে, তো পুরো সিস্টেমের মধ্যে যে একটা কানেকশান গঠন হয়েছে, সেই কানেকশানটাই ইন্টিগ্রেটেড সিস্টেম তৈরি করে। আর ইন্ডিপেন্ডেন্ট মানে কি, স্বতন্ত্র, তার প্রত্যেকের নিজস্ব হচ্ছে যখন কোনো ইন্ডিভিজুয়ালের নিজস্ব ক্ষমতা থাকে তার কোনো কিছু করা, সে কারোর উপরে ডিপেন্ডেন্ট হয় না, সেটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। সেটাই হচ্ছে আমাদের জুডিশিয়ারি সিস্টেম। আমাদের জুডিশিয়াল সিস্টেম ইন্ডিয়ার হচ্ছে সেটা কি, ইন্টিগ্রেটেড, সঙ্গে সঙ্গে ইন্ডিপেন্ডেন্টও। ঠিক আছে, কীরকম দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন এস্টাবলিশ এ জুডিশিয়াল সিস্টেম দ্যাট ইজ ইন্টিগ্রেটেড অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, দ্য সুপ্রিম কোর্ট স্ট্যান্ড অ্যাট দ্য টপ অফ দ্য ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম। এই যে ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম, এর একদম ওপরের পজিশানে হচ্ছে হায়ারকির একদম আপার লেভেলে আছে কে, সুপ্রিম কোর্ট। বিলো ইট, এর নিচে কি আছে, দেয়ার ইজ এ হাইকোর্ট, মানে এই সুপ্রিম কোর্ট, তার নিচে আছে হাইকোর্ট। ঠিক আছে, তার নিচে আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টগুলো। ঠিক আছে, এটাই হচ্ছে কি একটা ইন্টিগ্রেটেড সিস্টেম তৈরি করছে। ঠিক আছে, এই হায়ারকিগুলো, হায়ারকি অফ সাবঅর্ডিনেট কোর্ট, দ্যাট ইজ ডিস্ট্রিক্ট কোর্ট, আদার ল কোর্ট, এগুলো আছে। তা সিঙ্গেল সিস্টেম অফ কোর্ট, এটা পুরোটাই একটা সিঙ্গেল সিস্টেম অফ কোর্ট, এনফোর্স বোথ দ্য সেন্ট্রাল ল অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট ল। এগুলো কি হয়, মানে সেন্ট্রাল থেকে যে ল পাস হয়েছে সেটা এই সুপ্রিম কোর্টও যেমন মানে, হাইকোর্টও যেমন মানে, বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্ট ল ট্রাইব্যুনাল তারাও মেনে চলে। আবার বিভিন্ন স্টেটের যে লগুলো আছে সেই লটা যদি ঠিকঠাক হয়, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টও মেনে চলে, হাইকোর্টও মেনে চলে, ডিস্ট্রিক্ট কোর্টও মেনে চলে। ফলে এরা কি মানে এই যে ইন্টিগ্রেটেড এই যে জুডিশিয়াল সিস্টেমটা, এরা হচ্ছে স্টেটের লও মেনে চলছে, আবার সেন্ট্রাল লও মেনে চলছে। আবার হচ্ছে এই হাইকোর্টের কোনো একটা রায়ের উপরে সুপ্রিম কোর্ট হচ্ছে তার উপরে মানে বিভিন্ন ডিসিশান দিতে পারছে, আবার ডিস্ট্রিক্ট কোর্ট ও সুপ্রিম কোর্টকে মেনে চলছে। মানে এই যে একে অপরের মধ্যে কোরিলেশন, কনজুগেশনটা, এটাই হচ্ছে ইন্টিগ্রেটেড সিস্টেম আর কি। ঠিক আছে, আনলাইক ইউএসএ। ঠিক আছে, ইউএসএতে কিন্তু এরকম হয় না। ইউএসএতে সেন্ট্রাল যে সুপ্রিম কোর্টের সেন্ট্রাল বাঞ্চ, সে হচ্ছে কি সেন্ট্রাল লগুলোকে হচ্ছে ইমপ্লিমেন্ট করে, আর মানে সেগুলো নিয়ে রায় দেয়, আর স্টেটের ক্ষেত্রে স্টেট তাদের ল দিয়ে কাজ চালায়। ঠিক আছে, দ্য সুপ্রিম কোর্ট ইজ ফেডারেল কোর্ট। আমাদের সুপ্রিম কোর্টটা কি, একটা ফেডারেল কোর্ট। দ্য হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল, এটা হচ্ছে একটা ফেডারেল কোর্ট, এটা হাইয়েস্ট অফ কোর্ট অফ অ্যাপিল, মানে এখানে হাইয়েস্ট অ্যাপিল করা যায়। দ্য গ্যারেন্টেটর অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস, একটু আগেই বলেছিলাম ইন্ডিয়ান কনস্টিটিউশন কি, গ্যারেন্টেটর অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। মানে গ্যারেন্টেটর অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস বলা হয়েছে কেন, আমরা আমাদের কোনো ইন্ডিভিজুয়ালদেরকে
মানে কোনো ব্যক্তির ফান্ডামেন্টাল রাইটস যখন ভায়োলেট হয়, সে কী করতে পারে, সুপ্রিম কোর্টের কাছে কিংবা হাইকোর্টের কাছে যেতে পারে, রিট জারি করতে পারে। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তার ফান্ডামেন্টাল রাইটস যাতে ইনফ্রিঞ্জ না হয় বা ভায়োলেট না হয়, তার বিরুদ্ধে বিভিন্ন স্টেপ নিতে পারে। তো সেজন্যই হচ্ছে একে হচ্ছে কি বলা হয়, গ্যারান্টেটার অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেন অ্যান্ড দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন। গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন কী হয়, আমাদের ঘরের ক্ষেত্রে দেখবো আমরা গার্জিয়ানরা কী করে, আমাদের সবসময় কারেক্ট করার চেষ্টা করে। আমরা কোনো কিছু ভুল করলে বলে এটা ভুল হয়েছে, এটা এরকমভাবে করলে ঠিক হতো, এটা এটা ধরো একটা কোনো পরিবারের প্রতিষ্ঠা অনুশাসনের বিরুদ্ধে হয়ে যাচ্ছে, তখন সেটা হচ্ছে জোরপূর্বক হচ্ছে পরিবারের গার্জিয়ানরা কি সেটা ব্রেক করার চেষ্টা করে। এরকম বিভিন্নভাবে তো আমাদের ওপরে মানে গার্জিয়ানরা কী করে, তাদের নিচে যারা আছে সাবঅর্ডিনেট ঘরের, তাদের ওপরে একটা বাড়ির সাবঅর্ডিনেটদের ওপরে বিভিন্ন কর্তৃত্ব প্রকাশ করে বলবো না, মানে ব্যাপারটা কি কারেকশান করার চেষ্টা করে যাতে কোনো ভুল ত্রুটি কারোর মধ্যে কোনো কিছু না হয়, ঠিক আছে, সেটার লক্ষ্য নজর রাখার চেষ্টা করে। সেরকম ইন্ডিয়ান কনস্টিটিউশনের ও যদি কোনো কারণে কোনো প্রবলেম আসে, মানে প্রবলেম আসে মানে কি, কোনো সময় কোনো সরকার কোনো কিছুভাবে অ্যামেন্ড করলো, দিয়ে নিজের কাছে বেশি ক্ষমতা রেখে দিল, বা কোনো কিছু ল এমন পাস করলো সে তাতে কিছু জনের সুযোগ সুবিধা হচ্ছে কিন্তু বেশিরভাগ জনের অসুবিধা হচ্ছে। তো সে সমস্ত ক্ষেত্রে এই যে গ্লিচগুলো কনস্টিটিউশনের মধ্যে বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন ঢুকছে, সেগুলোকে আদৌ কনস্টিটিউশনালিটি আছে কি নেই সেগুলো চেক করে কে, সুপ্রিম কোর্ট। আর সেগুলো যদি কোনো ক্ষেত্রে ভুল হয় সেগুলো এলিমিনেট করার চেষ্টা করে। এই জন্যই হচ্ছে কী বলা হয়, guardian of the constitution. Hence the constitution has made various provision to ensure it independence. আচ্ছা, আমরা একটু আগে পড়লাম কি ইন্ডিয়ান কনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, মানে কি কারোর উপরে ডিপেন্ড করে নেই। তো সেটা কিভাবে ইনশিওর করে, ঠিক আছে, এর সিকিউরিটি টেনিওর অফ দ্য জাজেস, ঠিক আছে, বিভিন্ন জাজের হচ্ছে সিকিউরিটি টেনিওর থাকে, মানে একটা নির্দিষ্ট সময়ের পরে, মানে 65 সেন্ট্রালের ক্ষেত্রে 65 বছর হয়ে গেলে আর স্টেটের ক্ষেত্রে 62 বছর হয়ে গেলে রিটায়ারমেন্ট নিয়ে নিতে হবে। অনেক মানে এরপরেও কেউ জাজ হিসাবে থেকে প্র্যাকটিস করতে পারবে এরকম না, বা অনেক বছর থেকে যাবে এরকম হবে না, ঠিক আছে। তারপরে ফিক্সড সার্ভিস কন্ডিশন, কিছু সার্ভিস কন্ডিশন থাকে যেগুলো ফিক্সড থাকে। তারপরে অল দ্য এক্সপেন্সেস অফ দ্য সুপ্রিম কোর্ট চার্জ অন দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে, এই যে কনসোলিডেটেড, এই যে চার্জ অন কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে, সুপ্রিম কোর্টে যা কিছু খরচ হয় সেগুলো কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে বার হয়। কিন্তু এই যে চার্জ এক্সপেন্ডিচার, আমরা একটা দেখবো যে চার্জ এক্সপেন্ডিচার আর মানে যেগুলো চার্জ এক্সপেন্ডিচার নয়, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে কি, যেগুলো চার্জ এক্সপেন্ডিচার হয় সেগুলোর ক্ষেত্রে হচ্ছে মানে পার্লামেন্টকে র্যাটিফিকেশান দিতে হয় না। র্যাটিফিকেশান মিনস অনেক সময় হয় না কোনো কিছু কনসোলিডেটেড ফান্ড থেকে টাকা বের করতে গেলে ওই বিল হিসাবে, ফিনান্স বিল হিসাবে পার্লামেন্টে পাস করাতে হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বিল হচ্ছে পাস না করেও টাকা বের করা যায়, ঠিক আছে। যেটা চার্জ অন কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, সেটার ক্ষেত্রে এই যে বিল পাস করে টাকা বের করতে হয় না, এটা হচ্ছে মানে রেগুলার এক্সপেন্সেস হিসাবে বেরিয়ে যায়, ঠিক আছে। এর ফলে কি, যদি হচ্ছে এই সমস্ত খরচ এক্সপেন্সগুলোকে হচ্ছে আনচার্জ হিসাবে হতো, তখন সেক্ষেত্রে পার্লামেন্ট কী করতো, যে এই খরচগুলোর উপরে পাবন্দি করার চেষ্টা করতো। মানে সুপ্রিম কোর্ট, মানে সাপোজ আমি ধরলাম সুপ্রিম কোর্ট কোনো বিষয়ে গভর্নমেন্টের কথা শুনছে না, তখন এই যখন খরচ মানে এই এক্সপেন্স বের করার আসবে, ওই কনসোলিডেটেড ফান্ড থেকে টাকা তোলার ব্যাপার আসবে, তখন সুপ্রিম কোর্টকে হচ্ছে পার্লামেন্ট হচ্ছে ক্লিয়ারিফিকেশান দেবে না, মানে মিনস পারমিশন দেবে না টাকা তোলা। তো এইগুলো, এই দুবিধাগুলো দূর করার জন্যই কিন্তু চার্জ এক্সপেন্ডিচার করেছে। তারপরে আরও কি হয়েছে, দ্য প্রহিবিশন অন ডিসকাশন অন দ্য কন্ডাক্ট অফ জাজেস ইন লেজিসলেচার, ঠিক আছে, এই যে জাজরা বিভিন্ন হচ্ছে কাজ করছে, ঠিক আছে, সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে বিভিন্নভাবে বিভিন্ন রকম কাজ করছে, তাদের বিভিন্ন জাজমেন্ট নিয়ে বা তাদের বিভিন্ন কাজ নিয়ে লেজিসলেচারে কোনো আলোচনা করা যাবে না। যদি লেজিসলেচারে আলোচনা করা যেত, বিভিন্ন ধরো কোনো সাপোজ কোনো জাজ হচ্ছে সিটিং গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো হচ্ছে কমেন্ট বা টিপ্পনি করেছে বা কোনো রায় দিয়েছে, তো সেক্ষেত্রে
তার এই কাজকর্ম নিয়ে পার্লামেন্টে আলোচনা হতে পারে, সে পার্লামেন্টে আলোচনা করে তাকে ইমপিচমেন্টের ব্যবস্থা করতেই পারে পার্লামেন্ট। তো সেক্ষেত্রে সেটা যাতে না হয় এই জন্য জাজদের বিভিন্ন কাজকর্ম নিয়ে কোনো হচ্ছে পার্লামেন্টে ডিসকাশন হবে না, ঠিক আছে। তারপরে ব্যান অন প্র্যাকটিস আফটার রিটায়ারমেন্ট, ঠিক আছে, রিটায়ারমেন্টের পরে কোনো প্র্যাকটিস করা যাবে না, ঠিক আছে। দেখা গেল যে কোনো একজন জাজ সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টের আছে, তো সে সেখানে হচ্ছে অনেক দিন থাকার ফলে সে ডিসিশানগুলো যে দিয়েছে সেই ডিসিশানগুলো অনেক সময় তার হতেও তো পারে যে সে ওই জাজটা মনে করলো যে আমি তো 2 বছর পরে রিটায়ারমেন্ট হয়ে যাব, তো আমি এখন থেকে এরকম জাজমেন্টগুলো ফরওয়ার্ড করে যাই যেটা হচ্ছে আমি যখন রিটায়ার করে যাব তখন আমি যদি প্র্যাকটিস করি তো সেক্ষেত্রে আমার কাছে এগুলো হেল্পফুল হবে। তো সেটা সেরকম সে করেই যেতে পারে। এই জন্য এই কাজগুলো করার জন্য হচ্ছে কি তার মানে এই রিটায়ারমেন্টের পরে তার প্র্যাকটিসকে ব্যান করে দেওয়া হয়েছে। কীরকম ব্যান করে হয়েছে যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে কোনো জাজ ইন্ডিয়ার মধ্যে কোনো জায়গায় মানে ভারতের কোনো অংশে কোনো জায়গায় প্র্যাকটিস করতে পারবে না। আর হাইকোর্টের জাজ কী করতে পারবে না, হাইকোর্টের জাজ রিটায়ারমেন্টের পরে সে যেই কোর্টে জাজ ছিল বা যে কোর্টগুলোতে যাচ্ছিল সেই কোর্টগুলোতে কোনো প্র্যাকটিস করতে পারবে না, কিন্তু তার বাইরে প্র্যাকটিস করতে পারবে। মানে তার বাইরে মানে সে কি হাইকোর্টে গিয়ে ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে করতে পারবে না, তার নিচের কোনো কোর্টেও করতে পারবে না। সে কোথায় করতে পারবে, যে কোর্টগুলোতে সে কোনো কাজ করেনি, ঠিক আছে, মানে যেগুলো সে কোনো কাজ করেনি সেগুলোতে গিয়ে হচ্ছে সে মানে প্র্যাকটিস করতে পারে, অথবা সে হচ্ছে সুপ্রিম কোর্টে যেতে পারে, ঠিক আছে, সুপ্রিম কোর্টে যেতে পারে। আমরা অনেক সময় দেখেছি না সুপ্রিম কোর্টে রিটায়ারমেন্ট জাজ হচ্ছে যাতে মানে একটা প্রহিবিশন আছে না যে সম্ভবত 128 নম্বর আর্টিকেল, সেটাই কি হয় রিটায়ার্ড জাজগুলোকে সুপ্রিম কোর্ট অনেক সময় অ্যাপয়েন্ট করে, তো সেক্ষেত্রে হচ্ছে এই প্রভিশনটা আছে। তারপরে মানে কোনো জাজ তার ওপরের কোনো এতে গিয়ে করতে পারবে না, তার নিচের মানে তার উপরে কোনো এতে গিয়ে প্র্যাকটিস করতে পারে, কিন্তু তার নিচে সাবঅর্ডিনেট কোনো কোর্টে গিয়ে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। তারপরে পাওয়ার টু পানিশ ফর দ্য কন্টেম্প্ট ভেস্টেড ইন দ্য সুপ্রিম কোর্ট, ঠিক আছে। সুপ্রিম কোর্টের যেগুলো হচ্ছে বিভিন্ন কেউ যদি কোনো কন্টেম্প্ট করে সেক্ষেত্রে তাকে পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা আছে। দ্য সেপারেশন অফ দ্য জুডিশিয়াল ফ্রম এক্সিকিউটিভ, ঠিক আছে, জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে সেপারেট করে দিয়েছে, যাতে হচ্ছে এক্সিকিউটিভ মানে কি প্রেসিডেন্ট, তারপরে প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, তারপরে যারা বিভিন্ন এক্সিকিউটিভ পজিশনে আছে বিভিন্ন আইএস আইপিএস, ঠিক আছে, বিডিও ডিএম, এরা সবাই কি হয় এক্সিকিউটিভ পজিশনে আছে, এরা যাতে জুডিশিয়ারিকে ইনফ্লুয়েন্স না করতে পারে এই জন্য জুডিশিয়ারিকে আর এক্সিকিউটিভকে সেপারেট এন্টিটি করে দিয়েছে, ঠিক আছে। এভাবেই হচ্ছে সুপ্রিম কোর্ট তার কী করেছে, তার যে মানে তার ইন্ডিপেন্ডেন্সটাকে বজায় রেখেছে, ঠিক আছে। এটা হলো। এবার নেক্সট কি 8 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো ফান্ডামেন্টাল রাইটস নিয়ে তো একটা সেপারেট একদম চ্যাপ্টারই আছে, কিন্তু ফান্ডামেন্টাল রাইটসে এই অংশে বিভিন্ন হচ্ছে ছোটো ছোটো পয়েন্ট দেওয়া আছে যেগুলো কিন্তু খুব পরীক্ষায় আসে, ঠিক আছে। তো সে দিক থেকে কিন্তু ইম্পর্টেন্ট। তো এটা একটা নাটসেলে বলা আছে আর কি ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটস মানে কি, যে রাইটসগুলো ফান্ডামেন্টাল বা বেসিক, যেগুলো দরকার, ঠিক আছে। ফান্ডামেন্টাল জিনিস কোনটা হয়, যেটা একদম বেসিক নিড আছে, ঠিক আছে, সেটাই ফান্ডামেন্টাল। তো যে রাইটসগুলো ফান্ডামেন্টাল বা যার বেসিক নিড আছে, যেগুলো ভায়োলেট হলে সমস্যা হতে পারে সোসাইটিতে কিংবা জুডিশিয়াল সিস্টেমে সমস্যা আসতে পারে, সেগুলোই ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। এই ফান্ডামেন্টাল রাইটস ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোথায় আছে, পার্ট 3-তে আছে, ঠিক আছে। কটা আছে ফান্ডামেন্টাল রাইটস, 6টা ফান্ডামেন্টাল রাইটস। তোমরা বলবে যে আর্টিকেল 12 থেকে তো 35 পর্যন্ত আছে, তো তাহলে এখানেই তো হচ্ছে 23টা ফান্ডামেন্টাল রাইটস হয়ে যাচ্ছে, আরও বিভিন্ন আছে, তো এখানেই তো অনেকগুলো হয়ে যাচ্ছে। তো ফান্ডামেন্টাল রাইটস 6টা কী করে হয়, মেন 6টা, মানে এই যে কনসেপ্ট মেন ফান্ডামেন্টাল রাইটসের কনসেপ্ট কিন্তু 6টা। এবার 6টা এই যে কনসেপ্টের ক্ষেত্রে এই কনসেপ্টগুলো তো একটা বিভিন্ন, ভারত একটা কালচারাল ডাইভার্সিটির এলাকা, তো বিভিন্ন জায়গায় ডাইভার্সিটি বিভিন্ন, তো একটা হচ্ছে
হচ্ছে এই যে একটা রাইটসকে খালি একটা সেন্টেন্সেই তো বলা যায় না, এগুলোকে বিভিন্ন এই জন্য বিভিন্ন আর্টিকেলের দ্বারা ইলাবোরেট ওয়েতে বিভিন্ন রাইটসকে ইনসিওর করা হয়েছে। কিন্তু মেন যে কনসেপ্ট ফান্ডামেন্টাল রাইটসে সেটা 6টা, এই জন্য আমাদের কী বলা হয় 6টা ফান্ডামেন্টাল রাইটস বলা হয়। অ্যাকচুয়ালি কনস্টিটিউশন যখন মেক হয়েছিল বা ফর্ম হয়েছিল তখন 7টা ফান্ডামেন্টাল রাইটস ছিল, তা এখন কটা আছে? 6টা আছে। তাহলে এই 7টা থেকে 6টা কবে হয়েছে? সেটা হয়েছে 44 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 দ্বারা। ঠিক আছে, এটাই কী হয়েছিল, রাইট টু প্রপার্টিটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল। এগুলো পরে পরে আছে, দেখতে পাবে। আচ্ছা, কী আছে? রাইট টু ইকুয়ালিটি। ঠিক আছে, ইকুয়ালিটি সেটা কত? আর্টিকেল 14 থেকে 18 পর্যন্ত আছে। তারপরে রাইট টু ফ্রিডম, সেটা আছে আর্টিকেল 19 থেকে 22। তারপরে রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন, ঠিক আছে, সেটা হচ্ছে আছে 23 থেকে 24। তারপরে রাইট অফ ফ্রিডম অফ রিলিজিয়ান, ঠিক আছে, ধর্মীয় স্বাধীনতা, সেটা হচ্ছে 25 থেকে 28। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, সেটা হচ্ছে 29 আর 30। আর এফে কী আছে? কনস্টিটিউশনাল রেমেডিস। ঠিক আছে, এই উবরের এই যে কনস্টিটিউশনাল যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে, এগুলো নিয়ে কোনো সমস্যা দেখা দিলে বা এগুলো কোনো ব্যক্তির হচ্ছে এনশিওর না হলে তখন সে কনস্টিটিউশনাল রেমেডিস অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, অরিজিনালি তা এই যে সেটাই বলেছে সম্ভবত, অরিজিনালি দ্য কনস্টিটিউশন প্রোভাইড ফর ফান্ডামেন্টাল রাইটস 7টা ছিল। ঠিক আছে, যেটা হচ্ছে হাউএভার দ্য রাইট টু প্রপার্টি, যেটা আর্টিকেল 31-এ ছিল, ওয়াজ ডিলিটেড ফ্রম দ্য লিস্ট ফান্ডামেন্টাল রাইটসের থেকে ডিলিট করা হয়েছে কবে? 44 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 দ্বারা। ইট মেড এ লিগাল রাইট। ঠিক আছে, এটা এখন লিগাল রাইট কোনটা? যেটা এটা কনস্টিটিউশনাল রাইটও বলা যাবে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস বলা যাবে না। ঠিক আছে, লিগাল রাইট মানে যেটার হচ্ছে লিগ্যাল প্রভিশন আছে, যেটা নিয়ে কোর্টে বিভিন্নভাবে অ্যাপ্লাই করা যেতে পারে, কিন্তু এটা ফান্ডামেন্টাল বিষয় না। ঠিক আছে, এটা নিয়ে রিট জারি করতে পারবে না কোনো, এটা ভায়োলেট হলে কোনো ব্যক্তি কোর্টে কেস করতে পারবে না। ঠিক আছে, আন্ডার আর্টিকেল 300A যেটা আর্টিকেল 12 পার্ট নম্বর 12 পার্টের 300A আর্টিকেলে হচ্ছে আছে এখন রাইট টু প্রপার্টি, যেটা লিগ্যাল রাইট, আবার অনেক সময় কনস্টিটিউশনাল রাইটও, মানে যেহেতু কনস্টিটিউশনে আছে তো কনস্টিটিউশনাল রাইট। পরীক্ষায় পড়লে বেশিরভাগ ক্ষেত্রে কনস্টিটিউশনাল রাইটই তোমরা টিক করার চেষ্টা করবে, নেক্সট যদি না থাকে লিগ্যাল রাইট হবে। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটস আর মিন্ট ফর প্রমোটিং দ্য আইডিয়া অফ পলিটিক্যাল ডেমোক্রেসি। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস কী হচ্ছে এ করে? পলিটিক্যাল ডেমোক্রেসির হচ্ছে মানে যে আইডিয়াটাকে সেটাকে প্রমোট করে। দে অপারেট অ্যাজ এ লিমিটেশন অন দ্য ট্যানারি অফ দ্য এক্সিকিউটিভ অ্যান্ড আরবিট্রারি ল অফ দ্য লেজিসলেচার। ঠিক আছে, আগেই বলেছিলাম যে ফান্ডামেন্টাল রাইটস কী করে? ফান্ডামেন্টাল রাইটসের কাজ ইন্ডিভিজুয়াল বা কোনো ব্যক্তিকে হচ্ছে সেফগার্ড প্রদান করা। কোথা থেকে সেফগার্ড প্রদান করা? কোনো হচ্ছে এক্সিকিউটিভ অ্যাকশান থেকে, কোনো গভর্নমেন্টের বিভিন্ন অ্যাকশান থেকে, বিভিন্ন আরবিট্রারি ল, লেজিসলেচারে বিভিন্ন পার্লামেন্টের বিভিন্ন আরবিট্রারি ল যেগুলো হচ্ছে সেগুলো থেকে জনগণের যে বেসিক বেসিক হচ্ছে দাবি, সেগুলোকে যাতে প্রোটেক্ট করতে পারে, সেজন্যই সেটাই হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের হচ্ছে মেন কাজ। দে আর জাস্টিসিয়েবল ইন নেচার। আচ্ছা, এই দেখো, এটা একটা কি পয়েন্ট, এটা অনেক সময় দেয় জাস্টিসিয়েবল মানে কি? ঠিক আছে, জাস্টিসিয়েবল সেটাই যেটা কোনো কারণে ভায়োলেট হলে তার বিরুদ্ধে কেস করা যায়। যেমন ফান্ডামেন্টাল রাইটস কারোর যদি ভায়োলেট হয়, সে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে গিয়ে কেস করতে পারে। ঠিক আছে, অন্যান্য ক্ষেত্রে হয় না। তো যে ক্ষেত্রে হয় না, যেটা জাস্টিসিয়েবল নয়, সেটার বিরুদ্ধে গিয়ে কেস করলে হবে না। যেমন ডিপিএসপিগুলো কি, সেটা হচ্ছে মানে সরকারের যখন রিসোর্স থাকবে তখন ডিপিএসপি সরকার চাইলেই ইমপ্লিমেন্ট করতে পারে, কিন্তু ডিপিএসপি তো যদি কারোর কোনো ডিপিএসপি ইনফ্রিঞ্জ হয় বা ভায়োলেট হয়, সেক্ষেত্রে তো সে কোর্টে যেতে পারবে না। তো সেটা এই জন্য ডিপিএসপি আনজাস্টিসেবল। আর ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে ভায়োলেট হলে কোনো ব্যক্তি, পার্সন, ইন্ডিভিজুয়াল, কোনো ইনস্টিটিউশন সে কোর্টে গিয়ে কেস করতে পারে। তো সেক্ষেত্রে এই জন্য এটাকে জাস্টিসেবল বলা হয়। ঠিক আছে, জাস্টিসেবল ইন নেচার। আচ্ছা, তার সংজ্ঞা তো এই বলেছে, কী বলেছে? দে আর এনফোর্সেবল বাই কোর্ট, এগুলো কোর্ট দ্বারা এনফোর্সেবল হয়। ফর দ্যার ভায়োলেশন, যদি তার এগুলো ভায়োলেট হয় সেক্ষেত্রে হচ্ছে কোর্ট দ্বারা এনফোর্স হয়। দ্য এগ্রিভড পারসন ক্যান ডিরেক্টলি গো টু সুপ্রিম কোর্ট হুইচ ক্যান ইস্যু দ্য, মানে কোনো একজন
ইন্ডিভিজুয়াল বা পারসন সে হচ্ছে সুপ্রিম কোর্ট যেতে পারে কী নিয়ে তার ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে ভায়োলেট হয়েছে, সেই নিয়ে কি সে রিট ইস্যু করতে পারে, কি হিবাস কর্পাস ইস্যু করতে পারে, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্সিওরি, কিউআরএন্টো এগুলো করতে পারে। কিসের জন্য করতে পারে? টু রিস্টোরেশন অফ হিটস রাইটস। তার ফান্ডামেন্টাল রাইটসগুলো তো হচ্ছে ভায়োলেট হয়েছে, সেইগুলোকে রিস্টোর করতে পারার জন্য কি করতে পারে? হিবাস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্সিওরি, কিউআরএন্টো এগুলো সে অ্যাপ্লাই করতে পারে। এগুলো কি যখন ফান্ডামেন্টাল রাইটস পরের চ্যাপ্টার পড়বো তখন সেগুলো ডিটেলসে বলে দেবো, ঠিক আছে। হাউ এভার ফান্ডামেন্টাল রাইটস আর নট অ্যাবসলিউট, যদিও ফান্ডামেন্টাল রাইটস কিন্তু অ্যাবসলিউট নয়, ঠিক আছে, অ্যান্ড সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশান। এর উপরে বিভিন্ন সময় রিজনেবল রেস্ট্রিকশান ইম্পোজ করতে পারে। কী করতে পারে? পার্লামেন্ট যখন পারে হচ্ছে এর উপরে রিজনেবল রেস্ট্রিকশান করতে পারে। সেগুলো কী কী রিজনেবল রেস্ট্রিকশান সেগুলোও পরে আমরা পড়বো ফান্ডামেন্টাল রাইটস যখন পুরো পড়া হবে, ঠিক আছে। যেমন একটা দুটো বলি, যে যখন আমাদের কোভিড হচ্ছিল, ঠিক আছে, কোভিডের সময় অনেক সময় দেখা গেছে অনেক মানে র্যালি বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, অনেক মানে বিভিন্ন অ্যাসেম্বলি মানে জনতা হচ্ছে বিভিন্ন জায়গায় র্যালি করতো বা অ্যাসেম্বল হয়ে ভাষণ টাষণ দিত, সভাগৃহ করতো, সেগুলোর ওপরে সরকার ব্যান চাপিয়ে দিয়েছিল। এবার অ্যাকচুয়ালি আমরা আর্টিকেল হচ্ছে যখন দেখতে পাবো সবারই হচ্ছে অ্যাসেম্বল হয়ে তার মতামত 19-এর কততে আছে, ওটা 19-এর সম্ভবত আর্টিকেল 19-এর 2-এ কি 3-এ আছে, রাইট টু অ্যাসেম্বল উইদাউট আর্মস, যেটা আছে 2-এ আছে সম্ভবত, 19-এর 2-এ, ঠিক আছে। তো মানে কি জনগণের অধিকার আছে যে তারা যে কোনো জায়গায় জড়ো হয়ে মানে সভা টভা অ্যারেঞ্জ করতে পারে, যদি সেটা হচ্ছে কোনো সশস্ত্র অস্ত্র না নিয়ে হয়, ঠিক আছে, আর্মড ওয়েপন না নিয়ে যদি তারা কোনো সভাগৃহ করতে চায় তারা করতেই পারে। তো সেটা তাদের ফান্ডামেন্টাল রাইটস। তো করোনার সময় যদি এই সমস্ত মানে কেউ মানে কোনো এন্টিটি বা কিছু ব্যক্তিবর্গ চায় যে সভা করবে, তখন তো কোয়ারেন্টাইনের ব্যাপার ছিল, মানে সবাইকে হচ্ছে কিছুটা ডিস্টেন্স মেনটেন করে যেতে বলেছিল। সোশ্যাল গ্যাদারিং যাতে না হয় সরকার সেগুলোর জন্য বিভিন্ন স্টেপ নিয়েছিল। তো সেক্ষেত্রে যদি কোনো অ্যাসেম্বলি গঠন করা হয়, অ্যাসেম্বলি মিনস কোনো র্যালি বের করা হয়, তো সেক্ষেত্রে অনেক মানুষ জড়ো হবে, সেক্ষেত্রে কোভিডটা স্প্রেড করার অনেক মানে পসিবিলিটি থেকে যেত। সেজন্যই সরকার কি করেছে, সে সময় রিজনেবল রেস্ট্রিকশন জারি করেছিল, যে এখন তো হেলথ ইস্যু চলছে মানে পুরো দেশ জুড়ে, তো সেক্ষেত্রে এই মানুষের যে সভা করার বা র্যালি বের করার যে ফান্ডামেন্টাল রাইটস তার উপরে রিজনেবল রেস্ট্রিকশন পড়ছে, ঠিক আছে। সেটাই বলতে চেয়েছি, এটা একটা তোমাদের উদাহরণ দিলাম, এটা কোন কোন ক্ষেত্রে হয়, কি কি হয়, সেটা ফান্ডামেন্টাল রাইটস যখন পড়তে যাব সেগুলো বলব, ঠিক আছে। ফার্দার, দে আর নট স্যাক্রোস্যান্ট অ্যান্ড ক্যান নট বি কাটেড অর রিপিলড বাই দ্য পার্লামেন্ট, ঠিক আছে। এগুলো স্যাক্রোস্যান্ট নয় মানে কি, এগুলো একদম অ্যাবসলিউট নয়। দে ক্যান বি কাটেল, এগুলোকে কাটেল করা যেতে পারে, ঠিক আছে। রিপিলড বাই দ্য পার্লামেন্ট, কোনো যদি ভুল ত্রুটি আছে এগুলোকে চেঞ্জও করা যেতে পারে থ্রু এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা এগুলোকে চেঞ্জ করা যেতে পারে। কোনো প্রভিশন ধরন নেই, কিন্তু দেখা যাচ্ছে সেটা জনগণের হচ্ছে বেসিক নিড, তো সেটাকে ফান্ডামেন্টাল রাইটস হিসেবে ইনক্লুড করতে পারি। যেমন আমরা কি আর্টিকেল 21A-তে দেখেছি কি রাইট টু এডুকেশনকে অ্যাড করা হয়েছিল, ঠিক আছে, 86 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 কনস্টিটিউশনাল এইটা দ্বারা। তো সেক্ষেত্রে হচ্ছে কি অ্যাড করা হয়েছিল, সেরকমই কোনো কিছু অ্যাডও করা যেতে পারে, আবার কোনো কিছু রিপিলও করা যেতে পারে, কি দ্বারা? থ্রু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। দে ক্যান অলসো বি সাসপেন্ড ডিউরিং দ্য অপারেশন অফ ন্যাশনাল ইমার্জেন্সি, ঠিক আছে। ন্যাশনাল ইমার্জেন্সি যখন চলবে তখন কিন্তু আবার এই ফান্ডামেন্টাল রাইটসকে হচ্ছে মানে ফান্ডামেন্টাল রাইটসের যে অপারেশনটাকে সেটাকে হচ্ছে করা যেতে পারে, রেস্ট্রিক্ট করা যেতে পারে। অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল রাইটসের অপারেশন রেস্ট্রিক্ট মানে যে কোনো জনগণের সেই অধিকারগুলো কেড়ে নেওয়া এরকম নয়, ঠিক আছে। জনগণ কি এইগুলো মানে সাপোজ কাউকে হচ্ছে রাইট টু রিলিজন, এটা তো একটা ফান্ডামেন্টাল রাইটস, তো সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেকেরই ধর্মীয় স্বাধীনতা আছে, তার ধর্মীয় প্রফেস করা, ঠিক আছে, তার ধর্মীয়কে মেনে চলা, সেগুলো নিয়ে পূজা অর্চনা আর্চা প্রার্থনা এগুলো করা।
সরকার কিন্তু এই ন্যাশনাল ইমার্জেন্সির সময় এই ফান্ডামেন্টাল রাইটসগুলোকে রেস্ট্রিক্ট করছে, মানে বলছে না যে কাউকে তুমি পূজা করো না, তুমি করতেই পারো, তোমার ঘরে থেকে করতে পারো, ঠিক আছে, কাউকে বলছে না তুমি প্রার্থনা করো না, কিন্তু হ্যাঁ কোনো তুমি চাইছো যে সোশ্যাল গ্যাদারিং করে, ধরো সাপোজ সে মুহূর্তে সোশ্যাল গ্যাদারিংয়ের উপরে ব্ল্যাঙ্কেট ব্যান চাপানো আছে বা রেস্ট্রিক্ট করা আছে, তো সেক্ষেত্রে তুমি চাইছো যে আমি এই এইটাকে প্রফেস করার জন্য, আমার রিলিজনটাকে প্রফেস করার জন্য আমি একটা সোশ্যাল গ্যাদারিং করতে চাইছি, তো তুমি তখন সরকার সেটা করতে না দিলে তুমি বলবে আমার ফান্ডামেন্টাল রাইটস ইনফ্রিঞ্জ হচ্ছে, ভায়োলেট হচ্ছে, আমি কোর্টে যাব। এইটা হচ্ছে তখন সেইগুলো ইনফ্রিঞ্জ হলে তুমি যে কোর্টে যেতে পারবে, সেই কোর্টে যাওয়ার ব্যাপারটাকে হচ্ছে মানে করে দেওয়া হয়, স্টে করে দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু হ্যাঁ দুটো এরকম তো আমরা অনেকগুলো আর্টিকেল দেখলাম, যে মানে দেখিনি এখনও, মানে অনেকগুলো জানলাম যে অনেকগুলো আর্টিকেল আছে যেগুলোতে ফান্ডামেন্টাল রাইটস এনশিওর করা হয়, সেগুলো ভায়োলেট হলে মানে যাওয়া যায়, সুপ্রিম কোর্টে যাওয়া যায়, ঠিক আছে। এটাও জানলাম যে ন্যাশনাল ইমার্জেন্সির সময় সেইগুলোকে রেস্ট্রিক্টও করা যায়, সেগুলোকে সাসপেন্ডও করা যায়, কিন্তু এরকম দুটো আর্টিকেল আছে যেগুলোকে কোনো মুহূর্তেই সাসপেন্ড করা যায় না, সেটা কি আর্টিকেল 20 আর আর্টিকেল 21, ঠিক আছে, আর্টিকেল 20 আর আর্টিকেল 21, এটাকে কোনো মুহূর্তে ব্যান করা যায়, মানে সাসপেন্ড করা যায়। আচ্ছা, এরপরে আসছি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি, ঠিক আছে। এটা হচ্ছে ডিপিএসপি কত 4 নম্বর শিডিউলে 4 নম্বর পার্টে আছে, কি কি বলেছে, হ্যাঁ অ্যাকর্ডিং টু বি আর আম্বেদকরের মতে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সে ডিপিএসপিটা কি নোভেল ফিচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা পরীক্ষায় দেয় অনেক সময়, নোভেল ফিচার কোনটা, সেটা হচ্ছে ডিপিএসপি। দে আর ইনুমারেটেড ইন পার্ট 5 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটাই বলছিলাম পার্ট 5-এ আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। দে ক্যান ক্লাসিফাইড ইন্টু 3টা ব্রড ক্যাটাগরি। এটা কিন্তু 3টা ব্রড ক্যাটাগরিতেই ডিপিএসপিগুলোকে মানে হচ্ছে করা হয়েছে, বিভাজন করা হয়েছে। যদিও এই যে 3 ব্রড ক্যাটাগরির এই যে ডিভিশনটা, এটা কিন্তু কনস্টিটিউশনে উল্লেখ করা নেই, এটা অ্যাকচুয়ালি কনসেপ্ট ওয়াইজ করা হয়েছে, এটা থ্রু কনসেশন, ঠিক আছে, নট কনস্টিটিউশনে এগুলো আছে। সেই ব্রড 3টা ক্যাটাগরি কি, সোশ্যালিস্টিক, গান্ধিয়ান আর লিবারেল ইন্টেলেকচুয়াল, ঠিক আছে, এই 3টা ব্রড ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আচ্ছা, ডিপিএসপি আর মিন্ট ফর দ্য প্রমোটিং আইডিয়াল অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ডেমোক্রেসি, ঠিক আছে। ডিপিএসপি কী করে, সোশ্যাল ডেমোক্রেসি আর ইকোনমিক্যাল ডেমোক্রেসি ইনশিওর করে। ডেমোক্রেসি মানে কি, সোশ্যাল ডেমোক্রেসি মানে কি, প্রত্যেকটা মানুষের সোশ্যাল কিছু নিডস থাকে, সামাজিক কিছু দায়িত্ব কর্তব্য, তার কিছু নিডস থাকে, সেগুলো যাতে ফুলফিল হয়। আর ইকোনমিক ডেমোক্রেসি মানে সবার মধ্যে হচ্ছে সবার হচ্ছে ইকোনমিক স্বাতন্ত্রতা থাকবে, ঠিক আছে, সবার ইকোনমিক স্বাতন্ত্রতা থাকবে, সেটাও ডিপিএসপির মধ্যে দিয়ে এনশিওর করা হয়। দে সিক টু এস্টাবলিশ এ ওয়েলফেয়ার সোসাইটি। দেখো কোনো একটা সোসাইটিতে হচ্ছে তার ল অর্ডার সব কিছু মেনটেন হচ্ছে, সবার জন্য একই ল হচ্ছে, সবাই সেটা মেনে চলছে। আবার কি ইকোনমিক ডেমোক্রেসি মানে সবার কাছেই মানে কোনো ইকোনমিক কন্ডিশন সবার ঠিকঠাক আছে, ঠিক আছে, তো ইকোনমিক যে ডিফারেন্সিয়েশন সেটা নেই, গরিবের কাছে একদম কিছু নেই আর বড় লোকের কাছে একদম প্রচুর আছে, সেগুলো নেই। তো সেরকম স্টেটকে কী বলা হবে, ওয়েলফেয়ার স্টেট। সেরকম এই ডিবিএসপিও কী করে, সেই যে ওয়েলফেয়ার স্টেটকে যাতে প্রতিষ্ঠা হতে পারে বা গঠন হতে পারে, তো সেটাকে এনশিওর করার চেষ্টা করে হচ্ছে ডিপিএসপি, ঠিক আছে। হাউ এভার আনলাইক ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি আর নন জাস্টিসেবল। আগে কি বললাম, ফান্ডামেন্টাল রাইটস জাস্টিসেবল, মানে সেটা ভায়োলেট হলে কোর্টে গিয়ে কোর্টে হচ্ছে কেস করা যেতে পারে, মানে ভায়োলেশন হয়েছে এই জানিয়ে, কিন্তু ফান্ডামেন্টাল ডিপিএসপি ভায়োলেট হয়েছে এটা নিয়ে কোর্টে যাওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, ইয়েট দ্য কনস্টিটিউশন ইটসেলফ ডিক্লেয়ার দ্যাট দিস প্রিন্সিপালস আর দ্য ফান্ডামেন্টাল ইন দ্য গভর্নেন্স অফ দ্য কান্ট্রি। যদিও কনস্টিটিউশন কি বলেছে, এই যে ডিপিএসপি যে প্রভিশনগুলো, এগুলো হচ্ছে একটা রাজ্য চালানোর জন্য বা একটা সরকার চালানোর জন্য, কিন্তু এগুলো বেসিক বা মানে ফান্ডামেন্টাল জিনিস, ঠিক আছে। ইট শ্যাল বি দ্য ডিউটি অফ দ্য স্টেট টু অ্যাপ্লাই দিস প্রিন্সিপাল ইন মেকিং ল, ঠিক আছে। এটা প্রত্যেকটা স্টেটের কর্তব্য যে বিভিন্ন ল মেকিংয়ের সময় এই যে বিভিন্ন ডিপিএসপির প্রভিশনগুলো আছে সেগুলোকে হচ্ছে ইমপ্লিমেন্ট করা, ঠিক আছে। হেন্স দিস ইম্পোজ এ মোরাল অব্লিগেশন অন দ্য স্টেট অথরিটি। যেহেতু একটু আগেই বললাম, ঠিক আছে,
ওয়েলফেয়ার সোসাইটি গঠন হবে। ওয়েলফেয়ার সোসাইটি গঠন করতে গেলে সবথেকে বড় ব্যাপার মোরালি হচ্ছে ক্লিয়ারিফাই হতে হবে, ঠিক আছে, মোরালি শুদ্ধ হতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে কি করে, এটা স্টেটের ক্ষেত্রেও একটা মোরাল অবলিগেশন, যে স্টেট হচ্ছে জনগণেরকে এই জিনিসগুলো প্রোভাইড করে, তার হচ্ছে বিভিন্ন হচ্ছে সুযোগ সুবিধা প্রদান করবে, ঠিক আছে। তো এইগুলো স্টেটের ক্ষেত্রে, স্টেট মিন্স কোনো রাজ্য নয়, স্টেট মিন্স স্টেট আর সেন্ট্রাল, ঠিক আছে, কোনো গভর্নমেন্টের বিরুদ্ধে এগুলো ডাইরেক্টিভ থাকে, এই জন্যই তার নাম ডাইরেক্টিভ প্রিন্সিপাল। এই সমস্ত ডাইরেক্টিভগুলো থাকে, এইগুলো তোমাকে করতে হবে, ঠিক আছে। করতে হবে মিনস একদম কনফার্ম না, তোমার যখন মনে হবে এটা করার দরকার আছে তো তোমাকে করতে হবে, যাতে একটা ওয়েলফেয়ার স্টেট গঠন হতে পারে, ঠিক আছে। আচ্ছা, ইন দ্য মিনার্ভা মিল কেস 1980 কি বলেছে, সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট ইন্ডিয়ান কনস্টিটিউশন ফাউন্ডেড অন দ্য বেড রক অফ দ্য ব্যালেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল, ঠিক আছে। আমরা দেখতে পাবো পরে যখন পড়বো যে ফান্ডামেন্টাল রাইটস আর ডাইরেক্টিভ প্রিন্সিপাল এ নিয়ে দুজনের হচ্ছে ঝামেলা। দুজন মিন্স কখনো কোনো জাজমেন্টে বলা হয়েছে ফান্ডামেন্টাল রাইট সুপ্রিম, আবার কোনো জাজমেন্টে বলা হয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল সুপ্রিম, এরকম বিভিন্নভাবে বলা হয়েছে। তো মিনার্ভা মিল কেস 1980 বলা হয়েছে, এটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন এই ফান্ডামেন্টাল রাইটস আর ডিপিএসপি মানে মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মূল স্তম্ভ হচ্ছে ডিপিএসপি আর ফান্ডামেন্টাল রাইটস। এটা বেড রক হিসাবে কাজ করে, মানে আমরা কোনো একটা ঘর তৈরি করতে গেলে বেসমেন্টে শক্ত রক বেছাই না, তো এটাও সেই রকম একটা বেসমেন্ট তৈরি করতে ব্যবহৃত হয়, ঠিক আছে, যেটার মধ্যে ফান্ডামেন্টাল রাইটস আর ডিপিএসপির একটা ব্যালেন্স থাকা জরুরি, ঠিক আছে। এবার আসবে ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস কি, এতক্ষণ আমরা বললাম কি ফান্ডামেন্টাল রাইটস মানে জনগণের কিছু বেসিক হচ্ছে রাইট থাকবে, কিছু দাবি থাকবে যেগুলো তাদেরকে প্রোভাইড করতে হবে। তবে ডিপিএসপিতে দেখলাম কি সরকারের প্রতি কনস্টিটিউশনের কিছু ডাইরেক্টিভ থাকে, ঠিক আছে, বা ডাইরেকশান থাকে যে তোমাকে এগুলো ইমপ্লিমেন্ট করে একটা ওয়েলফেয়ার স্টেট বা একটা সুন্দর সোসাইটি গঠন করতে হবে, ঠিক আছে। সেরকম জনগণেরও কিছু দায়িত্ব থাকে, তাদের দেশকে হচ্ছে সম্মান করা বা কনস্টিটিউশনকে সম্মান করা, বা যাতে একটা ওয়েলফেয়ার স্টেট গড়ে উঠতে পারে, একটা ভালো স্টেট গড়ে উঠতে পারে, সেক্ষেত্রে নিজেদের কিছু কন্ট্রিবিউশন থাকা উচিত, নিজেদের কিছু মেনে চলা উচিত, কিছু কর্তব্য থাকা উচিত, সেই কর্তব্যগুলোই হচ্ছে ডিউটিস, ঠিক আছে। সেগুলো একদম বেসিক কর্তব্য হওয়া উচিত, এই জন্যই সেগুলো ফান্ডামেন্টাল ডিউটিস। অ্যাকচুয়ালি এই ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে যখন ভারতীয় সংবিধান হচ্ছে কমেন্সমেন্ট হয়েছিল, মানে 26শে জানুয়ারি 1950, মানে যেদিন লাগু হয়েছিল সেদিন কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না। এগুলো হচ্ছে যখন ওই যে 75-77 হচ্ছে ইমার্জেন্সি হলো, ইমার্জেন্সির পরেই হচ্ছে এই ফান্ডামেন্টাল ডিউটিসগুলো এসেছে। সেগুলোই বলেছে যে অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না, 1975-77 যে ইমার্জেন্সি হয়েছিল তারপরে এগুলোকে অ্যাড করা হয়েছে। কত 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 দ্বারা এগুলোকে যোগ হয়েছে। আর এই ফান্ডামেন্টাল ডিউটিস হচ্ছে রেকমেন্ড করেছিল কে, সন সিং কমিটি। এটা পরীক্ষায় দেয়, কে রেকমেন্ড করেছিল, সন সিং কমিটি, ঠিক আছে। এবার প্রথমে আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস যোগ হয়েছিল, প্রথমে 10টা যোগ হয়েছিল, কিন্তু বর্তমানে আছে আমাদের 11টা। এই যে প্লাস এক হয়েছে কবে, সেটা হচ্ছে এই 86 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002-তে অন্য একটা মোর হচ্ছে একটা বেশি ফান্ডামেন্টাল ডিউটি যোগ করা হয়েছে, ঠিক আছে। ফান্ডামেন্টাল ডিউটিসগুলো কোথায় আছে, পার্ট নম্বর 4A অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর একটাই আর্টিকেল যেটা 51A-তে 11টা ফান্ডামেন্টাল রাইটস পরপর লেখা আছে, ঠিক আছে। সেগুলো কি কি একটু সংক্ষেপে আছে এরকমই, যে আমাদের হচ্ছে কনস্টিটিউশনকে রেসপেক্ট করতে হবে, ন্যাশনাল ফ্ল্যাগকে, ন্যাশনাল অ্যানথেমকে হচ্ছে রেসপেক্ট করতে হবে, তারপরে আমাদের সোভেরেনিটি, ইন্টিগ্রিটি অফ দ্য কান্ট্রিকে প্রোটেক্ট করতে হবে, আমাদের দেশের সোভেরেনিটি, ইউনিটিকে প্রোটেক্ট করতে হবে, তারপরে একটা কমন ব্রাদারহুড স্পিরিট সবার মধ্যে হচ্ছে স্প্রেড করাতে হবে, টু প্রিজার্ভ আমাদের দেশ তো অনেক পুরনো, আমাদের রিচ হেরিটেজ কালচার আছে, বা বিভিন্ন কম্পোজিট কালচার আছে, বিভিন্ন সংস্কৃতি আছে, সেগুলোর হচ্ছে প্রিজার্ভ করতে হবে, এবং এরকম আরও অনেক কিছুই আছে, ঠিক আছে। ফান্ডামেন্টাল ডিউটিস সার্ভ অ্যাজ এ রিমাইন্ডার অফ দ্য সিটিজেন হোয়াইল এনজয়িং দেয়ার রাইটস, দে অলসো হ্যাভ টু কোয়াইট কনসিয়াস অফ ডিউটিস দে ও টু দেয়ার কান্ট্রি, ঠিক আছে। আমাদের হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি সার্ভ করার জন্য একটা সিটিজেনকে এই কনসার্ন থাকতে হবে যে সে তার দেশের জন্য এগুলো করছে,
ঠিক আছে, তার সোসাইটির জন্য করছে, তার জনগণের জন্য করছে, ঠিক আছে। হাউএভার লাইক ডিপিএসপি দ্য ডিউটিজ আর অলসো নন জাস্টিসেবল, ঠিক আছে, ডিপিএসপিও যেমন নন জাস্টিসেবল, মানে এর বিরুদ্ধে কোর্টে কেস করা যায় না, আর সেরকম ফান্ডামেন্টাল ডিউটিজও সেম, এটাও নন জাস্টিসেবল। আচ্ছা, নেক্সট আছে সেকুলার স্টেট। সেকুলার স্টেট কি, আমরা তো এখন মানে কম বেশি সবাই সেকুলারের অর্থ বুঝে গেছি, যেভাবে সোশ্যাল মিডিয়াতে সেকুলার ইউজ করা হয়, তো সেকুলারের অর্থ কম বেশি সবাই জানি। সেকুলার মানে হচ্ছে কোনো ধর্ম নিরপেক্ষতা, মানে কোনো পার্টিকুলার ধর্মের প্রতি কোনো বায়াসনেস থাকবে না, সব ধর্ম সমন্বয় নিয়ে চলতে হবে, একটা সোসাইটি গঠন হবে, সেটাই হচ্ছে সেকুলার স্টেট, ঠিক আছে। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্ট্যান্ড ফর এ সেকুলার স্টেট, ঠিক আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে নিজেকে হচ্ছে কী করে সেকুলার স্টেট গঠন করার দেয়। হেন্স ইট ডাজ নট আপহোল্ড এনি পার্টিকুলার রিলিজন অ্যাজ দ্য অফিসিয়াল রিলিজন। আমাদের দেশের কোনো অফিসিয়াল রিলিজন নেই, কোনো পার্টিকুলার রিলিজন, সব বিভিন্ন ধর্ম নিয়ে আমাদের হচ্ছে আমাদের দেশ গঠিত হয়েছে। দ্য ফলোয়িং প্রভিশন, কিছু প্রভিশন আছে যেগুলো আমাদের সেকুলার স্টেট যে তার হচ্ছে মানে ক্যারেক্টারিস্টিককে ডিফাইন করে, সেগুলো কী কী? দ্য টার্ম সেকুলার ওয়াজ অ্যাডেড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন কত 42 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হচ্ছে মিনি কনস্টিটিউশন নামে পরিচিত, সেটাই যোগ করা হয়েছিল, এই সেকুলার টার্মটা যোগ করা হয়েছিল। কোথায়? প্রিএমবেলে যোগ করা হয়েছিল। আচ্ছা, প্রিএমবেল সোর্স অফ অল সিটিজেন লিবার্টি বিলিভ ফেথ অ্যান্ড ওয়ারশিপ। প্রিএমবেল কি এনশিওর করে? প্রত্যেকটা জনগণের লিবার্টি, তারপরে তাদের বিলিভ মানে তাদের বিশ্বাসের স্বাধীনতা থাকতে হবে, তাদের বিলিভ, ফেথ, ওয়ারশিপ করারও স্বাধীনতা থাকতে হবে, এগুলো দ্বারা হচ্ছে সেকুলার ক্যারেক্টারিস্টিক ডিফাইন করা যায়। এছাড়াও আরও কী কী আছে? দ্য স্টেট শ্যাল নট ডিনাই এনি পারসন টু এনি পারসন কোয়ালিটি বিফোর দ্য ল ইকুয়াল প্রোটেকশন। এটা কোন পেজ? আচ্ছা, হ্যাঁ, দ্য স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পারসন ইকুয়ালিটি বিফোর ল অর ইকুয়াল প্রোটেকশন ল, ঠিক আছে। স্টেট সবাইকে ইকুয়ালিটি প্রদান করে আর্টিকেল 14 অনুযায়ী। তারপরে স্টেট কোনো দিন ডিসক্রিমিনেট করে না কোনো সিটিজেনকে গ্রাউন্ড অফ রিলিজন, রেস, কাস্ট, সেক্স, এগুলো নিয়ে হচ্ছে কাউকে ডিসক্রিমিনেট করে না, মানে কনস্টিটিউশন অনুযায়ী। দ্য ইকুয়ালিটি অফ অপরচুনিটি, ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে এই যে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সবার হচ্ছে ইকুয়াল অপরচুনিটি থাকতে হবে, সেক্ষেত্রে কোন ধর্মের, কোন বর্ণের, কোন জাতির, এগুলো দেখা হবে না। দ্য পারসন আর ইকুয়ালি এন্টাইটেল টু ফ্রিডম অফ কনসায়েন্স অ্যান্ড দ্য রাইট টু ফ্রিলি প্রফেস, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেট এনি রিলিজিয়ন। আর্টিকেল 25 দ্বারা কী বলা হয়েছে? প্রত্যেকের নিজস্ব ভাবনা চিন্তা থাকবে, ঠিক আছে, প্রত্যেকের নিজস্ব বিশ্বাস থাকবে, প্রত্যেকে তার নিজস্ব ধর্ম গ্রহণ করার স্বাধীনতা থাকবে, সেগুলোকে হচ্ছে প্রফেস করার, সবাইকে জানানোর তার হচ্ছে থাকবে, মানে রাইট থাকবে, সেগুলোকে প্র্যাকটিস করার বিভিন্ন রিচুয়ালস থাকে যেগুলো প্র্যাকটিস করা হয় বিভিন্ন ধর্মের, সেগুলোকে প্র্যাকটিস করার তার থাকবে, দরকার পড়লে সে তার ধর্ম হচ্ছে প্রোপাগেট করতে পারে, কিন্তু হ্যাঁ এটা নয় যে সে ইনফোর্স করে কারোর উপরে চাপিয়ে দেবে, এটা পারবে না, কিন্তু প্রোপাগেট করতে পারবে, ঠিক আছে, ধর্মীয় আইডিয়া সে ছড়াতে পারবে, ঠিক আছে। এভরি রিলিজিয়ন ডোমিনেশন অর এনি ইটস সেকশন শ্যাল হ্যাভ দ্য রাইট টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, ঠিক আছে। প্রত্যেকটা রিলিজিয়াস ডোমিনেশন, বিভিন্ন যেমন রিলিজিয়াস ডোমিনেশন আছে ভারতে, বিভিন্ন হিন্দুদের বিভিন্ন রিলিজিয়াস ডোমিনেশন আছে, মুসলিমদের বিভিন্ন আছে, শিখদের আছে, শিখদের আছে, জৈনদের আছে, তাদের যে রিলিজিয়াস ডোমিনেশন আছে তারা তাদের হচ্ছে নিজেদের হচ্ছে অ্যাফেয়ার্স ম্যানেজ করতে পারবে, এর স্বাধীনতাও দেওয়া হয়েছে। কোনো পার্সনকে হচ্ছে নো পার্সন শ্যাল বি কম্পেলড টু পে এনি ট্যাক্সেস ফর দ্য প্রমোশন অফ দ্য পার্টিকুলার রিলিজন। কোনো পার্টিকুলার রিলিজন হচ্ছে প্রমোশনের ক্ষেত্রে সেগুলো ট্যাক্স ফ্রি হয়ে যায়, ঠিক আছে। নো রিলিজন ইনস্ট্রাক্টেড টু বি প্রোভাইডেড এনি এডুকেশনাল ইনস্টিটিউশন মেনটেন বাই স্টেট। কোনো স্টেট দ্বারা মেনটেন করা কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে হচ্ছে কোনো রিলিজিয়াস ইনস্ট্রাকশন প্রোভাইড করা যাবে না। তারপরে এনি সেকশন অফ দ্য সিটিজেন শ্যাল হ্যাভ রাইট টু কনজার্ভ ডিস্ট্রিক্ট ল্যাঙ্গুয়েজ, স্পিরিটস, কালচার, আর্টিকেল 29 অনুযায়ী এগুলো করা যাবে না, ঠিক আছে। কোনো ডিস্ট্রিক্ট
হ্যাঁ মানে আর্টিকেল 29 অনুযায়ী কোন প্রত্যেকটা সিটিজেন কোনো সেকশনে, মানে সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, কোনো মাইনরিটিস হতে পারে, যা কিছুই হোক না কেন, তারা কী করতে পারে, তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ, তাদের স্ক্রিপ্ট, তাদের কালচার, এগুলোকে তারা হচ্ছে প্রিজার্ভ করতে পারে বা কনজার্ভ করতে পারে। অল মাইনরিটিস শ্যাল হ্যাভ দ্য রাইট টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন অফ দেয়ার চয়েস। প্রত্যেকটা মাইনরিটিজের এই ক্ষমতা আছে কি, তারা হচ্ছে তাদের এই ক্ষমতা আছে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন এস্টাবলিশ করতে পারে আর নিজেরাই তারা সেগুলো অ্যাডমিনিস্টার করতে পারে। দ্য স্টেট শ্যাল এন্ডিওভার টু সিকিউর অল অফ ইটস সিটিজেন ইউনিফর্ম সিভিল কোড। আমাদের দেশে হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড প্রদানেরও ব্যবস্থা আছে। ইউনিফর্ম সিভিল কোড মানে প্রত্যেক সিভিল কোড মানে সোসাইটির জন্য সিভিল পারপাসে যে কোডগুলো আছে সেগুলো ইউনিফর্ম, মানে প্রত্যেকটা দেশের ক্ষেত্রে, প্রত্যেকটা ধর্মীয় এন্টিটিজের ক্ষেত্রে, প্রত্যেকটা জাত পাত মানে নির্বিশেষে সবার জন্য একটাই ল থাকবে, সেটা ইউনিফর্ম ল হবে, সেটাই হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। ঠিক আছে, আচ্ছা, দ্য ওয়েস্টার্ন কনসেপ্ট অফ সেকুলারিজম ক্যানোটস দ্য কমপ্লিট সেপারেশন বিটুইন দ্য রিলিজিয়ন অ্যান্ড দ্য স্টেট। ঠিক আছে, ওয়েস্টার্ন কনসেপ্টে কি সেকুলারিজমের অর্থ হচ্ছে কি স্টেট আর রিলিজিয়ন দুটো একদম আলাদা, মানে একদম সেপারেট এন্টিটি হবে। ঠিক আছে, দিস নেগেটিভ কনসেপ্ট অফ সেকুলারিজম ইমপ্লিকেবল ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন হোয়ার সোসাইটি ইজ মাল্টি রিলিজন। ঠিক আছে, আমরা হচ্ছে আমাদের এই যে কনসেপ্টটা পুরো এন্টিটিটা আলাদা হয়ে যাবে বিভিন্ন রিলিজিয়াস, ঠিক আছে, এই যে ধর্মীয় থেকে পলিটিক্স বা রাজনীতিকে সেপারেট করে দেওয়াটা, ঠিক আছে, আমাদের ক্ষেত্রে ইমপ্লিকেবল হবে না। কারণ হচ্ছে আমাদের দেশ একটা ডাইভার্স কান্ট্রি, সেখানে বিভিন্ন রিলিজন আছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টি আছে, ঠিক আছে, বিভিন্ন রিলিজনের বিভিন্ন হচ্ছে ধর্মীয় মতামত আছে, সেগুলোকে ইনশিওর করার জন্য বিভিন্ন পলিটিক্যাল পার্টির হচ্ছে অনেক সময় সহায়তাও প্রয়োজন হয়ে ওঠে। ঠিক আছে, এবার হ্যাঁ, মাল্টিরিলিজন, হেন্স দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এমবডিজ দ্য পজিটিভ কনসেপ্ট অফ সেকুলারিজম। ঠিক আছে, আমাদের এখানে হচ্ছে পুরো স্টেটকে হচ্ছে মানে ধর্ম থেকে আলাদা করে দেওয়া হয়নি, আমাদের এক্ষেত্রে কী করা হয়েছে, পজিটিভ কনসেপ্ট নেওয়া হয়েছে। কীরকম, যে সম্পূর্ণ আলাদা না করে দিয়ে আমাদের বলা হয়েছে যে প্রত্যেকটা ধর্মকে ইকুয়াল রেসপেক্ট দেওয়া হবে। ঠিক আছে, মানে ইকুয়াল রেসপেক্ট দেওয়া হবে, সেক্ষেত্রে কী হলো, সবাই হচ্ছে পজিটিভিটি হলো। আচ্ছা, মোর ওভার দ্য কনস্টিটিউশন অলসো abolished the old system of communal representation, that is reservation of the seats legislature on the basis of religion। আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হচ্ছে 1919-এ কী দেখেছি, সেখানে মুসলমানদেরকে হচ্ছে সেপারেট হচ্ছে দেওয়া হয়েছিল, কমিউনাল রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রে রিলিজন বেসিসে হচ্ছে কোনো রিপ্রেজেন্টেশন দেওয়া, সেপারেট কমিউনাল রিপ্রেজেন্টেশন দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এগুলো হচ্ছে অনেক ক্ষেত্রে এই যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সেটা তো আর কোনো রিলিজিয়াস বেসিসে হয় না, সেগুলো অর্থনৈতিক বেসিসে হয়, বা সোসাইটির দিক থেকে যারা পিছিয়ে পড়া সম্প্রদায় তাদের আপলিফমেন্টের জন্য হচ্ছে তাদেরকে রিজার্ভেশন দেওয়া হয়। কিন্তু কোনো ধর্মীয়ভাবে কাউকে কোনো আমাদের পার্লামেন্টে কোনো সিট রিজার্ভ নেই, সেটাও বলা হয়েছে। এ দ্বারা কি আমাদের সেকুলারিজম এনশিওর হয়ে যাচ্ছে না। However, it provides the temporary reservation of the seats of the scheduled caste and scheduled type to ensure adequate representation of them। হ্যাঁ, যেটাই বলছিলাম যে বিভিন্ন পিছিয়ে পড়া বিভিন্ন জাতি, উপজাতি, সম্প্রদায়, তাদের আপলিফমেন্টেরও দরকার আছে, তাদের ইকুয়াল রিপ্রেজেন্টেশন আছে। তাদের মধ্যে যেহেতু শিক্ষা দীক্ষা এগুলো কম আছে, তো তাদের অনেক সময় দেখা যাবে যে ল মেকিং প্রসিডিওরে মানে পার্লামেন্টে তাদের রিপ্রেজেন্টেশন যাতে কম না হয়ে যায়, সেজন্য তাদের সিটকে ইনশিওর করা হয়েছে। কিন্তু এরকম করা হয়নি যে হিন্দুদের জন্য 10টা সিট, মুসলিমদের জন্য, তারপরে শিখ, খ্রিস্টান, জৈন সবার জন্য আলাদা আলাদা সিট করা আছে, মানে অ্যালোকেট করা আছে, এরকম কিন্তু করা না। আচ্ছা, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, সেটা কি ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডপ্ট ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি বেসিস অ্যাজ এ বেসিস অফ ইলেকশন অফ দ্য লোকসভা অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। লোকসভা, রাজ্য মানে স্টেটের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশনেরগুলোর ক্ষেত্রে আমাদের কি অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিসের কনসেপ্ট নেওয়া হয়েছে। সেটা কি, এই যে ভোট দানের ক্ষমতা, ঠিক আছে, 18 বছর হলে যে ভোট দিতে পারবে, এটাই হচ্ছে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, এভরি সিটিজেন হু ইজ নট লেস দ্যান 18 বছর হ্যাজ রাইট টু ভোট, মানে যে 18 বছরের বেশি হবে
বা 18 বছরের কম নয় তারাই পারবে ভোট দিতে, ঠিক আছে। এক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন নেই, সবাই দিতে পারবে। সে কোন কাস্টের হলো, কোন রেসের বা কোন জাতির হলো, তারপরে কোন ধর্মের হলো, কোন সেক্সের হলো, তার মধ্যে লিটারেসি আছে কি নেই, তার কোনো ধন সম্পত্তি আছে কি নেই, এ সমস্ত কোনো কিছু জাজমেন্ট করা হবে না। 18 বছর হয়ে গেলেই সে যদি সাউন্ডেড পারসন হয়, মানে মেন্টালি যাতে আনসাউন্ডেড না হয়, তো তার ভোটিং রাইটস থাকে। দ্য ভোটিং এজ ওয়াজ রিডিউস হয়েছিল কবে, 2018 বছর হচ্ছে 21 বছর থেকে 18 বছর করা হয়েছিল। আগে আমাদের ভোটিং এজ ছিল 21 বছর, সেটা কমে 18 বছর করা হয়েছে। এটা কবে করা হয়েছিল, এটা 1989-এ, ঠিক আছে। এটা 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা এটা কমানো হয়েছিল। এটা কেন কমানো হয়েছিল, অ্যাকচুয়ালি এই সময় যে হচ্ছে 89-এ একটা ইলেকশন হওয়ার কথা ছিল, ঠিক আছে। ইলেকশানে হচ্ছে না এটা পরে বলবো, এই প্রভিশনটা এটা নিয়ে একটা যখন ইলেকশন কমিশন বোঝানো হবে তখন বলবো, ঠিক আছে। এই 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988, যেটা ইমপ্লিমেন্ট হয়েছিল 1989-এ, সেটাতে 21 বছর থেকে বয়সসীমা কমে 18 বছর করা হয়েছে। The introduction of universal adult franchise by the constitution maker was a bold experiment and highly remarkable in view of size of the country. এগুলো ছোটো কান্ট্রির ক্ষেত্রে একটা ভোট বা ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, সবার ভোট দানের ক্ষমতা থাকবে, এটা ঠিক আছে। কিন্তু ইন্ডিয়ার মতো একটা হিউজ একটা কান্ট্রির ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে কি, বা এত বড় জনসংখ্যা, সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে এক্সপেরিমেন্ট, মানে হাইলি রিমার্কেবল একটা ব্যাপার, ঠিক আছে। Universal adult franchises makes democracy broad-based, enhance self-respect, prestige, common people, uphold the principle of equality, enables the minority, protect their interest, open up the new hopes and vistas for the weaker section. এটা কি ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস কি ডেমোক্রেসির একটা ব্রডার সেন্স এনহান্স করছে, প্রত্যেকে সেলফ রেসপেক্ট দিচ্ছে, প্রত্যেকে যাতে ভোট দিতে পারছে, নিজের ভোট নিজেই দিতে পারছে, তাতে কি সেলফ রেসপেক্ট একটা তৈরি হচ্ছে, প্রত্যেকটা কমন পিপুলের প্রেস্টিজ একটা বিল্ড হচ্ছে, ঠিক আছে। প্রত্যেকের ইকুয়ালিটি হচ্ছে, মানে সবাই যেহেতু ভোট দিয়ে হচ্ছে তার হচ্ছে নেতা চুজ করতে পারছে, মানে রাজনেতা চুজ করতে পারছে, তো সবারই কি সমান ইকুয়ালিটি আছে, ঠিক আছে। সে মাইনরিটি হোক না হোক, কোন সেক্স, কোন ধর্ম, কোন জাতি, কোন লিঙ্গ, এগুলো কোনো কিছুই দেখা হচ্ছে না, তো সবার সমান ক্ষমতা থাকছে এ করার জন্য, ঠিক আছে। এবার নেক্সট কি, সিঙ্গেল সিটিজেনশিপ, ঠিক আছে। ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপের কনসেপ্ট আছে, যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে সিঙ্গেল সিটিজেনশিপ, কিন্তু ইউএসএ, ঠিক আছে, বা অন্যান্য দেশের ক্ষেত্রে, ফেডারেল কান্ট্রির ক্ষেত্রে সিঙ্গেল সিটিজেনশিপ নেই। মানে সিঙ্গেল সিটিজেনশিপ বলতে আমাদের তো একটাই সিটিজেনশিপ, আমাদের রাজ্যের কোনো সিটিজেনশিপ হয় না, ঠিক আছে। আমরা ভারতীয় নাগরিক হতে পারি, সে পাঞ্জাবের লোকও যেমন বলবে ভারতীয় নাগরিক, আমি ভারতের নাগরিক, সে এথের লোকও যেমন বলবে, মানে মহারাষ্ট্রের তেলেগু, তামিল, কন্নড়, তারাও যেরকম বলবে যে আমরা ভারতীয় নাগরিক, আমরাও বলতে পারবো, বা নর্থ ইস্টার্ন স্টেট তারাও বলতে পারবে যে তারা ভারতীয় নাগরিক, ঠিক আছে। পুরো দেশ জুড়ে একটাই সিঙ্গেল সিটিজেনশিপ। থ্রু আউট ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ফেডারেল, দো ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ফেডারেল, যদিও ইন্ডিয়ান কনস্টিটিউশন ফেডারেল, তারপরেও এটা হচ্ছে ডুয়াল পলিটি আছে, সেন্টারও আছে, স্টেটও আছে, তবুও আমাদের দেশে কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ আছে। এই সিঙ্গেল সিটিজেনশিপের প্রভিশন আমাদের কোথা থেকে এসছে, ব্রিটেন থেকে এসছে, ঠিক আছে। আনলাইক ইউএসের কিন্তু অন দ্য আদার হ্যান্ড কী আছে, ইচ পারসন ইচ অনলি, দুটো সিটিজেন আছে, তাদের একটা সেন্ট্রাল, মানে ইউএসএ সিটিজেনশিপ হিসেবে একটা তাদের সিটিজেনশিপ আছে, আবার কোন রাজ্যের, মানে সে জর্জিয়ার কি ওয়াশিংটন ডিসির কি নিউ ইয়র্ক, কোন স্টেটের সে হচ্ছে নাগরিক, তাদেরও একটা হচ্ছে সিটিজেনশিপ আছে, ঠিক আছে। ইন ইন্ডিয়া অল দ্য সিটিজেন ইররেসপেক্টিভ অফ স্টেট হুইচ দে বর্ন অর রিসাইড এনজয় দ্য সেম পলিটিক্যাল অ্যান্ড সিভিল রাইট অফ সিটিজেনশিপ, ঠিক আছে। ভারতের ক্ষেত্রে কী হয়, সে যে কোনো রাজ্যে জন্মাক না কেন, সে পশ্চিমবঙ্গেও জন্মাতে পারে, সে মহারাষ্ট্রেও জন্মাতে পারে, সে পশ্চিমবঙ্গে জন্মালে যে পশ্চিমবঙ্গের রাইটসগুলো পাবে অন্য জায়গায় পাবে না, এরকম না। পুরো ইন্ডিয়াতে যে যা সমস্ত একটা সিটিজেনের হচ্ছে যা রাইট আছে, সে সমস্ত রাইটগুলোই হোল্ড করতে পারে, ঠিক আছে।
অল ওভার দ্য কান্ট্রি অ্যান্ড নো ডিসক্রিমিনেশন ইজ মেড বিটুইন দেম, তাদের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন করা হবে না। ডেসপাইট অফ দ্য কনস্টিটিউশনাল প্রভিশন for a single citizenship and uniform rights for all of the people, the India has been witnessing communal rights. আমাদের দেশে এই সিঙ্গেল সিটিজেনশিপের ধারণা থাকার পরেও কি হচ্ছে, কমিউনাল রাইট হচ্ছে, বিভিন্ন ক্লাস কনফ্লিক্ট হচ্ছে, তারপরে কাস্ট ওয়ার হচ্ছে, তারপরে লিঙ্গুইস্টিক ক্লাসেস হচ্ছে, ইথেনিক ডিসপিউটগুলো হচ্ছে। দিস মিন দ্যাট দ্য the characteristic goal of the constitutional maker to build a united integrated Indian Union has not been fully realized. মানে এটা কি বলেছে আমাদের কনস্টিটিউশনাল মেকারদের, মানে কী ছিল, মেন এম কী ছিল, যাতে এগুলো না হয় সেজন্যই তারা সিঙ্গেল সিটিজেনশিপের ধারণা নিয়ে এসেছিলো। তো সেগুলো ঠিকঠাক ফুলফিল হচ্ছে না, সেটাই বলতে চেয়েছে। ঠিক আছে, আজকের এই পর্যন্ত থাক। নেক্সট আবার 14-15 যে এই যে ইন্ডিপেন্ডেন্ট বডি কি, সেগুলো ইমার্জেন্সি প্রভিশন, তারপরে কোঅপারেটিভ সোসাইটি, থিয়েটার গভর্নমেন্ট, তারপরে বিভিন্ন ক্রিটিসিজম অন কনস্টিটিউশন, এগুলো নেক্সট ক্লাসে হবে। ঠিক আছে, আজকের এই পর্যন্ত থাক। ঠিক আছে, 13 নম্বর ক্লাস পর্যন্ত, মানে সিঙ্গেল সিটিজেনশিপ পর্যন্ত আমাদের হলো। ঠিক আছে, এতটা থাকুক, পরের ক্লাসের পর থেকে হবে। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো সবাই জানাবে। থ্যাংক ইউ।